চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি আহত, দুঃখ প্রকাশ বিএসএফের। ভ্যাট ও মুদ্রানীতি নিয়ে উদ্বেগ বিএনপি, কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানালেন ফখরুল। চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি বললেন জামায়াতে আমির, বৈষম্য দূর করার অঙ্গীকার। এবং ১৩ বছরে পা রাখল দেশের প্রথম উচ্চ প্রযুক্তি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন, সংবাদের শীর্ষে পৌঁছানোর প্রত্যয়। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর এবং আমি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। দর্শক, আপনারা জানেন ১২ পেরিয়ে আজ ১৩ বছরে পা দিয়েছে দেশের প্রথম উচ্চ প্রযুক্তির বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কাটা হচ্ছে। সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ফসল নষ্ট করাকে কেন্দ্র করে সীমান্তবর্তী দুই দেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ভারতীয়রা বাংলাদেশের গ্রামবাসীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে ৩ থেকে ৪ জন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, ভোরে চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় ২ যুবক সীমান্তে ঘাস কাটতে যায়। এ সময় ভারতীয় অংশের গমের ফসল নষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। এ নিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরে ভারতীয়রা বাংলাদেশে ঢুকে আম গাছের ডাল কাটে ও ফসলি জমি নষ্ট করে। এ সময় ভারতীয়রা দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে হামলা চালায়। ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে বিএসএফ। ছেড়ে আমাদেরকে যে তীর মেরেছে, আমাদের অনেক জনগণকে তীর মেরেছে। ভারতের বিএসএফ কে নিয়ে কিনা চায়রা নিয়ে এসে মনে করে বাংলাদেশের কাজ টাজ কাটে বাংলাদেশের একটা বিজিবির আঙুল কাটে দিছে। আমাদের এই বাংলাদেশে আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। বিভিন্ন পণ্যের ওপর ভ্যাট আরোপ করায় উদ্বেগ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ১০০টি পণ্যে ভ্যাট বসানোর কারণে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। ভ্যাট আরোপের বিষয়ে এনবিআর এর সিদ্ধান্তকে অযৌক্তিক ও জাতীয় স্বার্থবিরোধী বলেও মন্তব্য করেন তিনি। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। সকালে রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট আরোপে দলটির প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান তিনি। বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা না করে সহজ উপায় গ্রহণ করলে জনগণের জন্য কল্যাণকর হবে না। মোকাবেলা করতে হবে, কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকরভাবে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। এ সময় এটি মোকাবেলায় বেশ কিছু প্রস্তাব পেশ করেন তিনি। সরকারের প্রায় ৫৬,০০০ কোটি টাকা থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয়। নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর ফাঁকি রোধ করা যায়। মোট কথা, কর ব্যবস্থাপনার দুর্নীতি হয়রানি কমাতে এনবিআর নিরীক্ষায় অটোমেশন নিশ্চিত করতে হবে।
পরে পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে দুঃশাসনের মধ্যে ফেলে দেবে এ সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি। দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যেতে হবে। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাজশাহীতে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি বন্ধ হয়নি। এসব বন্ধ না হলে সংগ্রাম চলবে। সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর আমির ডক্টর কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম খান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন সহ অন্য নেতারা। অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন, আবার মামলা বাণিজ্য অনেকে করে, তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ, ভাই কাজগুলো করিয়েন না। আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে। আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিয়ত করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান, কোটি কোটি সন্তান নেমেছিল, তারা অন্তরে বড় কষ্ট পাবে। তাদেরকে কষ্ট দেবেন না মেহেরবানি। তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে, তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি। দেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটি উত্তরার আভিজাত্যের প্রতীক স্কাই ভিলার স্কাই লঞ্জে গ্রাহকদের জন্য অনুষ্ঠিত হয় দর্দ ভরি গজল নাইট। শিল্পী আরিফুল ইসলাম মিঠুর মধুর কণ্ঠের গজলের সুরে মুগ্ধ হন উপস্থিত সবাই। মনোজ্ঞ রাতের আড্ডায় গজলের সুর মিশে যায় আকাশের তারাদের সাথে। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। রূপায়ণ সিটি কেবলমাত্র একটি অভিজাত আবাসনই নয়, বরং এমন একটি কমিউনিটি যেখানে সবাই একসাথে হেসে খেলে সময় কাটাতে পারে, যেখানে জীবনকে রাঙিয়ে দিতে রঙিন আবহে প্রত্যেকটি পরিবারকে একটি আলাদা জগতে প্রশান্তির মুগ্ধতায় বেঁধে রাখা হয়েছে। সিটির বাসিন্দাদের জন্য নিয়ম করে একের পর এক মনোরঞ্জনের ব্যবস্থা করা হয়। তারই ধারাবাহিকতায় দর্দ ভরি গজল নাইট উপহার দেন কর্তৃপক্ষ। এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে পরম আবেগে গজল উপভোগ করেন এখানকার আমন্ত্রিত অতিথিরা। রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান বলেন, রূপায়ণ সিটির লক্ষ্য গ্রাহকদের জন্য একটি সুন্দর এবং স্বস্তিদায়ক জীবনযাপনের পরিবেশ সৃষ্টি করা। আমাদের নেক্সট রেভলিউশনারি প্রজেক্ট, যেটা এই বছরের শেষ নাগাদ আমরা মার্কেটে লঞ্চ করার পরিকল্পনা করেছি। ডিজাইনের কাজ চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপায়ণ গ্রুপ যেরকম রেভলিউশনারি প্রজেক্ট করেন, এইটা আরেকটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে। আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা যেমন বাংলাদেশের রিয়েল এস্টেটের একটা বড় এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে যে এরকম প্রজেক্ট করা সম্ভব এবং মানুষ এনজয় করছেন। তারা আপনারা ঘুরে দেখছেনই যে তারা কতটা এনজয় করছে এটা এক্সিডেন্ট। তো সেটাও আমাদের আরেকটা রেভলিউশনারি প্রজেক্ট হবে। স্কাই ভিলা লাউঞ্জে এই অনুষ্ঠানের মাধ্যমে প্রমাণিত হয়েছে রূপায়ণ সিটি শুধুমাত্র একটি আবাসন ব্যবস্থা নয়, এটি একটি পরিবার যেখানে সবাই একসাথে বসবাস করে এবং আনন্দ ভাগাভাগি করে নেয়। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিমের উপর হামলা তীব্র নিন্দা ও প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলাবাসী সংগঠনের আয়োজনে মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় এর হাফেজ আনিসুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধনের কার্যক্রম শুরু করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন কাজী ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী ইকবাল, বৃহত্তর নোয়াখালী গার্মেন্টস অ্যাক্সেসরিজ সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সুমন সহ অন্যান্যরা। বক্তারা অবিলম্বে মুফতি কাজী ইব্রাহিমের হামলাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
প্রজন্ম রক্ষায় সাধারণ ও নৈতিক শিক্ষা সমন্বয় চ্যালেঞ্জ ও প্রস্তাবনা নিয়ে বার্ষিক শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত এই বার্ষিক শিক্ষা কনফারেন্সে বক্তারা বলেন, ইসলামী শিক্ষা আর সাধারণ শিক্ষা কখনই আলাদা নয়। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মাহমুদুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা হাবিবুর রহমান মুনির, প্রফেসর আব্দুল আউয়াল সহ দেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও আলেমগণ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মিয়ানমারের রাখাইনে বিরাজমান অস্থিরতার কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য আমদানি রপ্তানি 1.5 মাস ধরে বন্ধ রয়েছে। ফলে শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আর ওপারে পড়ে রয়েছে ব্যবসায়ীদের শত কোটি টাকার মালামাল। মোহাম্মদ ফারুকের রিপোর্ট, জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি দেশটির সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রভাব পড়েছে বাংলাদেশের সঙ্গে দেশটির পণ্য আমদানি রপ্তানিতে। টেকনাফের স্থলবন্দরে পণ্য আমদানিতে নেমেছে ধস। গত 1 বছরে 90% আমদানি কমে গেছে উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, শত শত কোটি টাকার পণ্য আটকে আছে ওপারে। এতে করে পথে বসার জোগাড় তাদের। আমাদের ব্যবসায়ীদের অর্ধ কোটি টাকার উপরে আমাদের মায়ানমারে আমাদের ইনভেস্ট করা আছে। এদের যুদ্ধের কারণে, অভ্যন্তরীণ যুদ্ধের কারণে আমরা ঠিকমতো ব্যবসায়ীরা আমদানি করতে পারতেছে না। তার কারণে অনেক টাকার লোকসান গুনতেছে। শুধু ব্যবসায়ীরাই নয়, আমদানি রপ্তানি বন্ধে বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিকরাও। দীর্ঘদিন পর্যন্ত মাল না আসার কারণে আমরা অনেক কষ্টে আছি। প্রায় 800-900 জন লেবার কষ্ট হয়ে আছে। ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে লোকসান গুনতে হচ্ছে সরকারকেও। তবে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা এই কর্মকর্তার। যদি আরাকান আর্মির সাথে বাংলাদেশের একটা ভালো বোঝাপড়া হয়ে যায়, তখন এই যে জট, এই যে সমস্যা তৈরি হয়েছে আমদানি রপ্তানির ক্ষেত্রে, এই সমস্যাটা দূরীভূত হবে। গেল 2023-24 অর্থ বছরে মিয়ানমার থেকে 68,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায় হয়েছে 404 কোটি টাকা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দেশজুড়ে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সহস্রাধিক ব্যবসায়িক অংশীদার সংশ্লিষ্টদের নিয়ে পার্টনার্স টুগেদার সম্মেলন করেছে ওয়ালটন। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাইটেক পার্কে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জিয়াউল আলম, এএমডি ইউসুফ আলী, ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজের এএমডি প্রকৌশল লিয়াকত আলী ও ওয়ালটন হাইটেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মহফিজুর রহমান। খেলার খবর। বড় স্বপ্ন নিয়ে অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপে অংশ নিয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল জুনিয়র টাইগাররা। এই ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত শুরু পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র 53 রানের লক্ষ্য দিয়েছিল নেপাল। জবাব দিতে নেমে 40 বল এবং 5 উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। মাত্র 11 রানে 3 উইকেট হারিয়ে বসে টাইগার্সরা। ইনিংসের তৃতীয় বলেই মাত্র 4 রান করে সাজঘরে ফেরেন সুবর্ণা এবং 1 রান করে তাকে সঙ্গ দেন ফাহমিদা ছোঁয়া। 3 নম্বরে ব্যাট করতে নেমে মাত্র 2 রানে আউট হন জুয়াইরা ফেরদৌস। 4-এ ব্যাট করতে নেমে সুমাইয়া আক্তারকে সঙ্গে রান তুলতে থাকেন সাদিয়া ইসলাম। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। 16 রান করে সাদিয়া আউট হলে 12 রান করে তার দেখানো পথে হাঁটেন অধিনায়ক সুমাইয়াও। ততক্ষণে জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত জান্নাতুল মাওয়ার 5 রান এবং আফিয়া আসিমা ইরার অপরাজিত 9 রানে ভর করে 40 বল এবং 5 উইকেট হাতে থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ।
শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবার উত্তেজনা, হামলায় 3 বাংলাদেশি আহত, দুঃখ প্রকাশ বিএসএফে। ভ্যাট ও মুদ্রানীতি নিয়ে উদ্বেগ বিএনপি, কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানালেন ফখরুল। চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে লড়াই শেষ হয়নি, বললেন জামায়াতে আমির, বৈষম্য দূর করার অঙ্গীকার। এবং 13 বছরে পা রাখল দেশের প্রথম উচ্চ প্রযুক্তি বেসরকারি স্যাটেলাইট এশিয়ান টেলিভিশন, সংবাদের শীর্ষে পৌঁছানোর প্রত্যয়। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।